মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি চলছে। আজকে তৃতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা। বিস্তারিত ব্রিফ করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা সরাসরি প্রসিকিউশনের বক্তব্যে যাচ্ছি। আন্দোলনকারীরাই আবু সাঈদকে হত্যা করেছে, এই তদন্ত উনি করার ব্যবস্থা করেছে। আর একটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। যে আপনাদের ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ, এটা আমি আগেও বলেছি যে আমরা 47, পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম যে আরো বেশি 47, এই 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। স্যার, আল জাজিরার রিপোর্টে একটা বিষয় উঠে আসছিল যে শেখ হাসিনা 50টিরও বেশি সিম ইউজ করত এবং জিয়াউল হাসান তিনি গোপনে কল রেকর্ড করতেন। এই বিষয়টি ক্লিয়ার করবেন? আচ্ছা, আল জাজিরার রিপোর্টে যেটা আছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই এনটিএমসি অর্থাৎ গোয়েন্দা সংস্থার একটা অথবা সরকারি একটা সংস্থা এনটিএমসি, তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড করতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন, সেই ব্যক্তিটি যা আমাদের হাতে এসেছে। আমাদের কাছে আমরা বলেছি প্রতিবেদনে হচ্ছে 50টা, কিন্তু আমরা এ পর্যন্ত 3টে সিডিআর পেয়েছি, বাকি তদন্তাধীন আছে। তদন্তের সাথে অন্য কথা বলছি। হ্যাঁ, শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের ট্রাইব্যুনালে স্বাক্ষর শেষে সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন প্রসিকিউটররা। আমরা ছিলাম সেখানে। পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে, তবে ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না উল্লেখ করে রিজভী বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। দুর্গাপূজা ঘিরে এবারও নাশকতার পরিকল্পনা থাকলেও অতীতের মতো সেটি সফল হয়নি বলেন তিনি। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, আগামীতে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ। তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সকালে জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি, সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় তার দল। সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী, সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন।
কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। পিআর পদ্ধতির নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সফল হবে না। আগামী জাতীয় নির্বাচন গণতন্ত্রের উত্তরণের পরীক্ষা বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম বর্ণের, সকল গোত্রের, সকল ভাষাভাষীর, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে চাই। বাংলাদেশে কোনো হিন্দু বিদ্বেষীর সহিংসতা নেই এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর কোনো নিপীড়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জিটিওকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সোমবার সাংবাদিক মেহেদী হাসানের নেয়া সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগগুলো ভুল তথ্য জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা প্রশ্নের উত্তর দেন ডক্টর ইউনূস। তিনি জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলে জুলাই আন্দোলনে জনগণের ত্যাগের কথা স্মরণ করে অনিচ্ছা সত্ত্বেও রাজি হন তিনি। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। আমি বিস্মিত হয়েছিলাম যখন জনগণ আমাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। তখন উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলাম, আপনারা যদি এত ত্যাগ স্বীকার করে থাকেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাবো। রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ রাতে। এতে অংশ নেবেন ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা। সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, পরিস্থিতি পর্যালোচনা এবং সংকট মোকাবিলায় উদ্যোগ গ্রহণ ও এই সম্মেলনের মূল লক্ষ্য। মিয়ানমারের পরিস্থিতি বিশ্লেষণ করে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে আলোচনা করবেন বিশ্ব নেতারা। সম্মেলনে রাখাইনের গৃহযুদ্ধ পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন, কক্সবাজারে আশ্রিতদের জন্য বরাদ্দ বাড়ানোর আহ্বান জানাবে সরকার। সোমবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। বিশ্ব নেতাদের সামনে সংকটের নানা দিক তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ এখন বড় চ্যালেঞ্জ। প্রত্যাবাসনের পাশাপাশি এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাতে হবে ঢাকাকে। বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছার ঘাটতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন কক্সবাজারে। এ শিবিরে আছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক তহবিলের উপর নির্ভরশীল এ জনগোষ্ঠী। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় $৩০ কোটি অনুদান দিলেও চলতি বছর তা ৭২ ভাগ কমে $৮,৫০,০০,০০০ ঠেকেছে। কমেছে যুক্তরাজ্য সহ অন্য দাতাদের বরাদ্দ। ঘাটতি মেটাতে এবার বিশ্বব্যাংক থেকে $৭০ কোটি ঋণ নিতে হয়েছে সরকারকে। ডিসেম্বর থেকে শিবিরে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় উদ্বিগ্ন বাংলাদেশ। এমন অবস্থায় ৮ বছর পর এই প্রথম নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বসছে দিনব্যাপী উচ্চ পর্যায়ের সভা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এই সভা শুরু হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অংশীজন, দাতা সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। রিপ্যাট্রিয়েশন সম্বন্ধে এমন কিছু হতে যাচ্ছে না। ৩১ ডিসেম্বরে দের ইজ নো ফুড। এখন এই সিচুয়েশনের মধ্যে এই কনফারেন্সটা একটা ধরেন ইন্টারন্যাশনালাইজ করে ডোনার কান্ট্রিজগুলি এবং মানে বিভিন্ন এজেন্সিসদেরকে একটা অ্যাপ্রাইজ করা কি হোয়াট দ্য সিচুয়েশনস আর গোয়িং টু হ্যাপেন। এখানে যদি এটা ফুড যদি ক্রাইসিস হয়, ইট ইজ গোয়িং টু হ্যাভ এ বিগ, আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার একটা আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, তহবিল ঘাটতি সহ সমস্যার সমাধান মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতার ঘাটতি রয়েছে। রোহিঙ্গারা যদি টেবিলে একটা সিট পায়, তখন হয়তো তারা কিভাবে কি চায় সেটা তারা টেবিল টকে কিছুটা আলোচনায় আসতে পারে। সেটা আরেকটা পর্যায়ে শান্তি প্রক্রিয়ার একটা চেষ্টা, এবং তারপর শান্তি প্রক্রিয়ায় যাওয়া গেলে তখন বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে
আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার। আন্তর্জাতিক মহল থেকে এই জায়গার উদ্যোগটা নিতে হবে। ফিলিস্তিন ইউক্রেন যুদ্ধসহ নানা অস্থিরতার কারণে রোহিঙ্গা ইস্যু অনেকটা আড়ালে চলে গেছে। জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সংকট সামনে রাখাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগেও পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আন্তোনিও গুতেরেসকে বাংলাদেশের আগামী নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট বিষয়ে অবহিত করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ফেব্রুয়ারি নির্বাচনে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। বৈঠকে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জুলাই আন্দোলনের নৃশংসতার জন্য জবাবদিহিতা, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থাকে ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। পাহাড়ে অস্থিরতা গভীর ষড়যন্ত্রের অংশ। খাগড়াছড়ির পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল রাখা প্রয়োজন বলে জানিয়েছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। সহিংসতার প্রভাব বাকি পার্বত্য জেলায় পড়তে পারে জানিয়ে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। এদিকে টানা ৪ দিন ধরে স্থবির জেলা। সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামের সাথে চলাচল করছে যানবাহন। সংঘর্ষ তদন্তে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। খাগড়াছড়ির সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় একদিকে ১৪৪ ধারা, অন্যদিকে জম্মু ছাত্র জনতার ডাকে অবরোধে স্থবির জনজীবন। অভ্যন্তরীণ সড়কে সীমিত পরিসরে গাড়ি চলাচল করলেও বন্ধ দূরপাল্লার যানবাহন। খোলেনি কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এতে পুরোপুরি বন্ধ স্থানীয়দের আয় রোজগার। খাওয়া দাওয়ার কিছু নাই। আমার একটা ছেলে, একটা মেয়ে নিয়ে আমি কোনো রকমে এই যে সংসার চালাই দোকান ভাড়া দিয়ে, ওটা পুরো পড়ে গেছে। পলতিনকা বাড়ি শেষ, বাড়ি ঘর বেগুন শেষ, কিছু না পাইলা, কাপড় চোপড় বেগুন শেষ। সেনাবাহিনী বলছে পাহাড়ের অস্থিরতার বহিঃশক্তি ও একটি মহল ইন্ধন দিচ্ছে বলে তথ্য প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সাংবাদিকদের এই কথা জানান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে, সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টহলে রয়েছেন সেনা, বিজিপি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শনিবার থেকে উত্তাল হয়ে উঠে খাগড়াছড়ি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, এই সংবাদ সম্মেলনে আপনি ছিলেন। দুটি বিষয়, এক হচ্ছে খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি জানাবেন, আর ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তিনি বলেছেন যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে, সেটাকে নস্যাৎ করা একটা বড় অংশ এই ষড়যন্ত্রের লক্ষ্য। তিনি আসলে কি বোঝাতে চাইলেন? জি, প্রথমত আমরা যদি খাগড়াছড়ির পরিস্থিতি বলি, গতকালকের মতো একই রকম পরিস্থিতি এখনো ১৪৪ ধারা যেহেতু জারি রয়েছে, সেখানকার জনজীবন কিছুটা ব্যাহত হচ্ছে। মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। সড়কে, অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করলে মানে দূরপাল্লার যে সড়কে যানবাহন চলাচল একেবারেই নেই বললেই চলে এবং মানুষজন উদ্বেগ উৎকণ্ঠায় আছে। এবং আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসক, এখানকার পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং পুলিশ সুপার তারা এসেছেন এবং নিহতর পরিবারদের সাথে কথা বলেছেন। নিহত তোয়াইং সিং মারমার বাড়িতেই আমরা আছি এখন। তার পরিবারের সদস্যদের কাছে সমবেদনা জানিয়েছেন, একই সাথে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন। এবং এই ঘটনায়, অর্থাৎ খাগড়াছড়ি এবং যে গুইমারার ঘটনায়, সেখানে এই ঘটনাগুলোতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং তারা বলছেন যে সব বিষয়গুলো খতিয়ে দেখছেন তারা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয়। এবং যারা অবরোধকারী তাদের সাথেও আলোচনা চলছে। তাদের ৮ দফার বিপরীতে ৭ দফার নিয়ে আলোচনা চলছে এবং তাদেরকে বলা হয়েছে যে অবরোধ শিথিল তুলে নেওয়ার জন্য পরবর্তীতে পর্যায়ক্রমে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে। আমরা যদি
খাগড়াছড়ির রিজিয়নের যিনি রিজিয়ন কমান্ডার তিনি যে কথাটি ইঙ্গিত করেছেন সামনের দিনের গুরুত্বপূর্ণ, সেটি মূলত আসলে নির্বাচনকে সামনে রেখেই যে জাতির একটি বড় মাহেন্দ্রক্ষণ এবং সেখানে একটি পট পরিবর্তনের সুযোগ, সেইখানের সেটি যখন জাতি গুছিয়ে আনছে এবং সরকার সেই লক্ষ্যে কাজ করছে সেটিকে নস্যাৎ করার একটি প্রচেষ্টা বলে তারা ধারণা করছেন। এবং তাদের কাছে যে তথ্য রয়েছে তারা বলছেন যে সামনের দিনে সামনের এই ঘটনা প্রবাহকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ করা হতে পারে দেশ জুড়ে এবং সেটির একটি অংশ হতে পারে এই পাহাড়ের অশান্তি। এবং তারা বলছেন সেজন্য সব বাহিনীকে এবং সকল রাজনৈতিক পক্ষগুলোকে, পাশাপাশি পাহাড়ের যে সংগঠনগুলো আছে যারা পাহাড়িদেরকে নিয়ে কাজ করেন তাদেরকে নিয়ে একসাথে কাজ করার জন্য এবং সামনের দিনে যে আরেকটি বিষয়, এই যারা সেখানে বিক্ষুব্ধ যে যুগ্ম ছাত্র জনতা যে গোষ্ঠীটি, তাদের এখন অবস্থান কি? তারা গতকাল রাতেও জেলা প্রশাসনের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়েছে এবং তারা সেখানকার যে তাদের যে 8 দফা দাবি ছিল, কিন্তু প্রশাসন তাদের 7 দফা দাবি নিয়ে মূলত আলাপ আলোচনা করছে এবং তারা বলছেন যে যারা ধর্ষণের ঘটনায় আছে জড়িত ছিল, যে এখনো যে দুজন, তাদেরকেও যাতে গ্রেফতারের আওতায় আনা হয়। একই পাশে সাথে সাথে গোলাগুলির যে ঘটনা ঘটিয়েছে এবং নিহতের ঘটনা সেখানে কারা জড়িত, কাদের ইন্ধন হয়েছে, কারা সম্পৃক্ততা হয়েছে এবং কাদের গুলিতে এই 3 জন মারা গেছেন সেটি যাতে খতিয়ে দেখা হয়। এবং প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তাদের সাথে আলোচনার টেবিলে, যেটি একটু আগেও জেলা প্রশাসক বলেছেন যে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন অবরোধকারীদের সাথে, যুগ্ম ছাত্র জনতার সাথে, এবং তারা বলছেন যে তারা যে 144 ধারা সেটি তুলে নেবেন, হয়তোবা যদি অবরোধকারীরা তাদের যে অবরোধ আছে তারা ইতিমধ্যে শিথিল করেছেন কিছু গাড়ি চলাচল, কিন্তু পুরোদমে অবরোধ কর্মসূচি রেখেছেন, সেটি যদি তারা তুলে নেয় পরবর্তীতে প্রশাসন পর্যায়ক্রমে 144 ধারাও তুলে নেবেন। তাদের সাথে মূলত এখনো আলোচনা চলছে, আলোচনার টেবিলেই রয়েছে। আব্দুল্লাহ রাকিব, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির গুইমারায় সংঘাতে সব হারিয়ে এখন আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে পাহাড়ি বাঙালিদের। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি দুই পক্ষের মধ্যে সম্প্রীতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। একই সাথে পাহাড়ে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। গুইমারার রামসুবাজার এলাকায় বসবাস এই 3 মারমা পরিবারের। রোববারের সংঘাতে দুর্বৃত্তদের দেয়া আগুন আর ভাঙচুরে এখন তাদের বসবাস খোলা আকাশের নিচে। সহায় সম্বলের পাশাপাশি পুড়ে গেছে তাদের স্বপ্ন। সারা রাত ঘুমাইনি, দিনেও ঘুম আসতেছে না, জঙ্গলে লুকাইছিলাম আমরা। কোনো কিছু হলে ঘর পুড়ে দেয়, আমরা কাকে নিয়ে ইয়ে করব, শান্তিতে থাকবো বলেন, কোন আশা নিয়ে? আমি কাপড় সিলাই, আমার স্বামী চাষবাস করি, এগুলা যত্ন করি রেখে আমরা ওই দোকান 3টা বানাইছে আর ঘর। তাদের মতো একই চিত্র পুরো এলাকার, যেখানে পাহাড়ি বাঙালি দুপক্ষই ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি, দোকানপাট সবই এখন পুড়ে ছাই। সম্প্রীতি আর সৌহার্দ্য নিয়ে যুগের পর যুগ বসবাস করছিলেন সব জনগোষ্ঠী। তবে এমন সংঘাতের সাথে অপরিচিত এই জনপদের মানুষ। পাহাড়ি মানুষ তো কোথায় যে ভয়ে একটু হইলে ভয়ে চলে যায়, পাড়ার ভিতরে এখনো আতঙ্ক অবস্থা সৃষ্টি করতেছে। কারা এসে আমাদেরকে সুসম্পর্ক করে দেবে, এরকম হলে কি আমাদের আর সুসম্পর্ক করার ইচ্ছা আছে? ইভান যে কোহানের ঘটনা নিয়ে গুইমারা হয়েছে, এটা তো মানে বলার বাইরে। বিশিষ্টজনরা বলছেন পাহাড়ের এই জনপদে সম্প্রীতি ফেরাতে সব পক্ষকেই কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে, পাশাপাশি করতে হবে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যেমন বিষয়টা আছে, একই সাথে পাহাড়ি বাঙালি এটা না করে আমরা যে একটা দেশের মানুষ, সেটাই সবার মধ্যে সবার আগে প্রত্যক্ষ করতে হবে। পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ যেন না থাকে, সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি এবং শান্তি বজায় থাকে। এই জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্যাসিফিকেশন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। গুইমারার রামসুবাজার এলাকায় প্রায় 50টি বসতঘর ও 40টি দোকান পুড়ে গেছে, যেখানে প্রায় 1000 পাহাড়ি বাঙালি মানুষের বসবাস। পাহাড়ে এমন সংঘাত চান না পাহাড়ি বাঙালি কোনো পক্ষই। আগামীতে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন এখানকার বাসিন্দারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু টাকা ফেরত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এসব বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, অনেক দেশে অবৈধ সম্পদ ফ্রিজ করা হয়েছে, তবে কিছু প্রক্রিয়া অনুসরণ করেই পাচারের অর্থ ফেরাতে হবে। আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকার অর্থ ফেরানো ধারাবাহিকতা রাখতে বাধ্য, তা না হলে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা থেমে যাবে। এ সময় বাজার ব্যবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ থাকায়
সরকারের চাওয়া অনুযায়ী সবকিছু হয়নি বলেও জানান অর্থ উপদেষ্টা। এছাড়া আপৎকালীন সময় বিবেচনায় থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে কিছু আতপ চাল আমদানি করা হবে বলেও জানান তিনি। এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন আমি আর্টিকেল দেখলাম যে না এরকম করতে হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কোথাও এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রে। শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে এবার আড়ম্বরপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে কুমারী পূজা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার পূজিত হন নীলফামারীর মেয়ে লাবণ্য চ্যাটার্জি, 6.5 বছরের লাবণ্যের মা বৃষ্টি চ্যাটার্জি ও বাবা লিটন চ্যাটার্জি। রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবার কুমারী পূজা শুরু হয় বেলা 11টায়। এর আগে সকাল 6:10 মহাষ্টমীর আরাধনা শেষে 10:30টার দিকে ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এরপরই কুমারী রূপে আবির্ভাব দেবীর। নারী সত্তার শুদ্ধ রূপের প্রতীক কুমারী পূজায় প্রণাম জানান সনাতন ধর্মাবলম্বীরা। ঢাক ও শাঁখের বাদ্যে ভক্তি জানানোর সঙ্গে মন্দির জুড়ে উৎসব আমেজ। কুমারী পূজার মাধ্যমে নারী শক্তির আরাধনা হয়। প্রতিটি নারীর মধ্যেই দেবী শক্তি বিদ্যমান বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। নারীর প্রতি শ্রদ্ধা জানানো এবং প্রতিটি জাতি যদি, প্রতিটি পুরুষ যদি, আমাদের সমাজ যদি নারীর প্রতি সম্মান জানায়, তবে কিন্তু মা ভক্তি দেন, আশীর্বাদ করেন। আমরা যখন থেকে কুমারী পূজা করছি, যখন থেকে কুমারী পূজার প্রতিষ্ঠা হচ্ছে, তখন থেকেই আমাদের প্রত্যাশা যে নারীরা যেন আর কোনোভাবেই অবহেলিত না হয়, যাতে আর লাঞ্ছিত না হয়, সবাই যেমন যার যার জায়গায় সে ভালো থাকে, সেটাই মার কাছে প্রার্থনা করি। শাস্ত্রমতে দেবী জ্ঞানে পূজিত হতে পারে 1 থেকে 16 বছরের অবিবাহিত কুমারী নারী। মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে প্রতিটি মানুষ যেন ভালো থাকে, যে যেখানেই থাকে। সকল ভক্তবৃন্দ যাতে আসে, আবার পরবর্তী পূজার সময় আবার যদি আসে, আপনারা আসেন, আমরা আশীর্বাদ করব। এবার রামকৃষ্ণে পূজিত হন নীলফামারীর লাবণ্য চ্যাটার্জি, যার শাস্ত্রীয় নাম মালিনী কুমার দে। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি, সর্ব অভীষ্ট লাভ হবে, সব তার লাভ হবে যদি শুদ্ধাচারে এই কুমারী পুজোর কেউ অনুষ্ঠান করতে পারে। কুমারী পূজার শুরু হয় কোলাসুর নামের অসুরকে হত্যার মধ্য দিয়ে। তাই ভক্তদের প্রত্যাশা কোলাসুর রূপী নারী নিপীড়নকারীদের যুগে যুগে বধ করবেন কুমারী দেবী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে অষ্টমী পূজা মহা অষ্টমীর যেই বিস্তারিত খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজকে তো মহা অষ্টমীর যেই 3টি পূজা, 3টি প্রায় শেষের দিকে, 2টি হয়ে গেছে এবং আপনি বলছেন যে সন্ধি পূজারও এবার সময় দুপুরের দিকে, বাকিটা জানবো। যেমনটি বলছিলাম, সন্দীপ পুজো কিন্তু এবার 1:50 থেকে শুরু করে 2:38 পর্যন্ত এই সন্ধি পুজোটা হবে। এই সন্ধি পুজো মূলত যে মহা অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট, এই 48 মিনিট কিন্তু এই সন্ধি পূজা করা হয়। এই সন্ধি পুজো মূলত যে দুর্গা কিন্তু এই সময়টিকে মহিষাসুর যে তাকে বধ করেছিলেন, সেই ক্ষণে কিন্তু একটি বন্দনা করা হয়। এছাড়া এই বন্দনার পরপরই কিন্তু ভক্তরা তাদের যে বাসনা এবং মহিষাসুর যে অশুভ শক্তি ছিল, যে দুর্বার যে শক্তি ছিল, সেই অপশক্তির যে পরাজয়, সেই পরাজয়কে কেন্দ্র করেই কিন্তু ভক্তরা তাদের প্রার্থনা করে থাকেন। এছাড়া যদি আমি সকাল থেকে যদি এখানকার আমি বিভিন্ন মণ্ডপে ঘুরেছি, মণ্ডপের যেই সকাল থেকে যে রীতিনীতি যে হিন্দু ধর্মাবলম্বীদের যে ছিল, তারা কিন্তু সকাল 8:50 থেকেই যে কলাম্বর ও বিহিত যে পূজা, সেই পূজার ধারা কিন্তু শুরু করে। এরপরে কিন্তু শুরু হয়েছে বেলা 11টার দিকে রামকৃষ্ণ মিশনে যে একমাত্র যে কুমারী পুজো হয়, সেই পুজো কিন্তু সকাল 11টার দিকে শুরু হয়। শুরু পরে কিন্তু যে মায়ের অর্ঘ্য পুষ্পমাল্য, সে মায়ের দুর্গার যে অর্ঘ্য পুষ্পমাল্য, তারপরে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এই পুষ্পাঞ্জলির পরে কিন্তু
যে ভক্তরা যে উপোস ছিলেন সেই উপোস কিন্তু ভাঙে পুষ্পাঞ্জলির পরে ভাঙার পরে কিন্তু তারা যে মায়ের কাছে তাদের মনোবাসনা এবং তাদের যে চাওয়া পাওয়া সেগুলো কিন্তু তারা প্রার্থনা করেন। আমরা এখানে যারা আসছেন হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি যে অন্য ধর্মের লোকেরা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু সকলেই যে বিষয়টি তুলে ধরেছেন যে ধর্ম কিন্তু যে একটি নির্দিষ্ট ধর্মের হলো, কিন্তু উৎসবকে কিন্তু সবার বলছিলেন যে উৎসবের যে চাওয়া পাওয়া, উৎসবের যে আনন্দ সেটা কিন্তু সকলের মাঝে সবাই ভাগাভাগি করে নিতে চায়। হ্যাঁ, এছাড়া যে এখানকার যে নিরাপত্তার ব্যবস্থার কথা যদি আমি বলি যে প্রতিটি মণ্ডপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আইন শৃঙ্খলার কোনো ধরনের ত্রুটিপূর্ণ নেই এবং কোনো ধরনের শেষ অবধি যে আগামী দুদিন পর যে মহাদশমী সেই দশমীতে পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না এমনটাই প্রত্যাশা করছেন সকলে। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জগন্নাথ হল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। শঙ্খ, কাঁসর ও ঢাকের তালে সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর নানা আয়োজন। সকাল থেকেই অঞ্জলি দিতে পূজা মণ্ডপে ভিড় করেন ভক্তরা। ফল, মিষ্টি, জল, নৈবেদ্যের ভোগ শেষে 108টি পদ্মফুল অর্পণ করা হয় দেবীর চরণে। মূল আনুষ্ঠানিকতা কুমারী ও সন্ধি পূজা শেষে শুরু হবে মহানবমীর আনুষ্ঠানিকতা। সিলেটে কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার মাতৃশক্তির আরাধনা সনাতন ধর্মাবলম্বীদের। নগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে সকালেই পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। দুর্গার কাছে চাচ্ছি যে আমাদের দেশের জন্য শান্তি এবং সৌহার্দ্য একটা পরিবেশ তৈরি হয়। শৈশব সময়ের ওনার দর্শনটা আমরা উপভোগ করতে পারলাম, মার কাছে মন খুলে প্রার্থনা করতে পারলাম। চট্টগ্রামে রাজাপুকুর লেন পঞ্চমাতা বিগ্রহ ও সেবাশ্রম এবং পাথরঘাটা হরচন্দ্র মুন্সিফ লেনের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শান্তিনেশ্বরী মাতৃমন্দিরে হয় পূজা। সমাজ এটা থেকে শিক্ষা পেল যে মাদের কি সম্মান করতে হয়, মাদের সম্মান করার এই শিক্ষাটা আমাদের প্রয়োজন। আমরা মাদেরকে যে সম্মানটা করার জন্য এই অনুষ্ঠানটা। রাজশাহীতে এবার কুমারী পূজায় দেবী রূপে আবির্ভূত 4 বছর বয়সী অভিলাষা জয়সুয়াল। পূজার আয়োজন নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যাতে নিরাপদ হয়, নির্বিঘ্ন হয় এ ব্যাপারে আমাদের সরকার থেকে যথেষ্ট নির্দেশনা দেওয়া ছিল। আইন শৃঙ্খলা বলতে যা কিছু বোঝায় আমরা সবকিছু আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। খুলনায় সকাল থেকেই শুরু হয় মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। পরেই নগরীর তরুণ যুব সংঘ দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজনে 5.5 বছরের এক কন্যা শিশুকে দেবী দুর্গার সামনে বসিয়ে হয় কুমারী পূজা। সব দুঃখ দূর করে, জরা ব্যাধি দূর করে, সবার সুস্থ রাখুক, ভালো রাখুক, যাতে সুখে শান্তিতে সবাই মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। বরিশালে সকাল থেকেই মণ্ডপে ভিড় করেন ভক্তরা। পূজা শেষে ফুল বেলপাতা নিয়ে ভক্তদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অঞ্জলি দেন দেবীর পায়ে। শান্তিময় বিশ্বের জন্য প্রার্থনা করেন তারা। খুবই ভালো। বিগত 2-3 বছর ধরে আর কি বরিশালের আর কোনো জায়গায় না, এখানেই আর কি কুমারী পূজা হয়। এবার ভালোই লাগছে, বরিশালের জমজমাট আয়োজন। গাজীপুর, নারায়ণগঞ্জ, নাটোর, লালমনিরহাট, পাবনা, হবিগঞ্জ, নেত্রকোনা সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি, প্রসাদ বিতরণ, আরাধনা চলে দিনভর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাষ্টমী পূজার আয়োজন সম্পর্কে আরো জানবো, দেখবো। সরাসরি বরিশাল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলামিন। পূজার যে আনুষ্ঠানিকতা, পূজার যেই ধর্মীয় আচার এ সম্পর্কে আমরা জেনেছি, ঢাকা থেকেও আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, আমরা খবরেও দেখিয়েছি। আমরা একটু বরিশাল দেখতে চাই, আপনি সেখানকার দৃশ্য, মানুষের ভিড়, নিরাপত্তা, এই বিষয়গুলো একটু জানান। জি, বরিশালে মহা অষ্টমীর যে পূজা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। এখনো কিন্তু পূজা চলছে। সকাল থেকে কিন্তু দেবী দুর্গার অঞ্জলি যে ভক্তরা ছিলেন তারা কিন্তু অঞ্জলি এখানে প্রদান করেছেন এবং ধাপে ধাপে কিন্তু তারা অঞ্জলি দিয়েছেন। এবং বরিশালে আজকে সকাল থেকে কিন্তু আমরা বেশ কয়েকটি মন্দির ঘুরেছি এবং সেই মন্দিরগুলোতে আমরা দেখেছি যে আসলে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল, যার ফলে কিন্তু এখানে কয়েকবার কিন্তু অঞ্জলি প্রদান করার আয়োজন করা হয়। এরপরে কিন্তু বেলা 12টায় এখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেখানে যে কুমারী পূজা, সেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা দেখেছি যে আসলে বরিশালে আজকের যে অষ্টমী পূজার সকালে বেলার যে ভক্তদের যে ঢল নেমেছিল, সেই ঢলকে আসলে থামানো যায়নি। এখন পর্যন্ত কিন্তু পূজার আনুষ্ঠানিকতা চলছে এবং সন্ধি পূজা রয়েছে, সেই সন্ধি পূজার আনুষ্ঠানিকতা কিছুক্ষণ পরে কিন্তু আসলে শুরু হবে। এখানে যারা ভক্ত আসছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এবছর যে তারা পূজা উদযাপন করছেন, বরিশালে প্রত্যেকটি মণ্ডপ বর্ণিল সাজে সাজানো হয়েছে, তারা সেই মণ্ডপগুলো ঘুরে
ঘুরে দেখছেন এবং প্রত্যেকটি মণ্ডপে তারা প্রতিমা দর্শন করছেন। এরপরে তারা বিভিন্ন মণ্ডপে গিয়ে দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন এবং পাশাপাশি যে বরিশালের রামকৃষ্ণ মিশন রয়েছে এবং বরিশালের যে আরো যে মন্দিরগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে কিন্তু মন্ত্র পাঠের মধ্য দিয়ে আসলে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে চলছে। বরিশালের বেশ কিছু মন্দিরে কিন্তু যে বিষয়টি রয়েছে সেখানে আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই আসলে এই আয়োজনগুলোর মূলত যে মন্ত্র পাঠের যে আয়োজনগুলো এবং যে দেবীর পায়ে যে অঞ্জলি দেওয়া সেইগুলো কিন্তু আসলে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি বরিশালের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা সেটি হচ্ছে যে আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিশালে প্রত্যেকটি পূজা মণ্ডপে 8 জন করে আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের সদস্যরা কাজ করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি র্যাবের টহল রয়েছে এবং সেনাবাহিনীরও টহল রয়েছে এবং সড়কে যাতে যানজট না থাকে আসলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সড়কে আমরা দেখেছি যে কোনো প্রকার যানজট নেই, স্বাচ্ছন্দ্যে সবাই ঘোরাফেরা করতে পারছে। সব মিলিয়ে একটি উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশালের যে শারদীয় উৎসবের অষ্টমী সেই অষ্টমী তারা পালন করছে। আলামিন, আপনাকে থামাতে হচ্ছে, ঢাকের বাড়ির শব্দ আমরা শুনতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আরও পরিস্থিতি সেখান থেকে আপনি জানাবেন, আমাদেরকে দৃশ্য দেখাবেন। একই উঠানের একপাশে মসজিদ আর এক পাশে মন্দির, সীমান্তবর্তী লালমনিরহাটের ধর্মীয় সম্প্রীতির এই এক অনন্য দৃষ্টান্ত। নিয়ম মেনে সেখানে হয় পূজার কার্যক্রম, পাশেই চলে আজান, নামাজ। যুগ যুগ ধরে এই সম্প্রীতি আজও বয়ে চলেছে এলাকাবাসী। লালমনিরহাটের পুরান বাজার কালীবাড়ি এলাকায় এক উঠানে রয়েছে মসজিদ মন্দির। যে উঠানে মুসল্লিরা করে ধর্মীয় মাহফিল, সেই উঠানে সনাতন ধর্মের মানুষরা করে দুর্গাপূজার আয়োজন। তাদের ধর্ম উদযাপনের ক্ষেত্রে আমাদের নামাজে কোনো ত্রুটি হয় না, কোনো সমস্যা হয় না এবং আমরা যে নামাজ পড়ি, আজান দেই, আমাদের ইবাদত বন্দিগিতে তাদেরও কোনো সমস্যা হয় না। সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হয়, সবাই সহযোগিতা করে, এলাকার লোকজনও। তা দেখা যায় এখানে কোনো সমস্যা হয় না। দুর্গাপূজা এলে এক পাশে মন্দিরের উলুধ্বনি, আরেক পাশে শোনা যায় আজান। সাম্প্রদায়িক সম্প্রীতির এই নিদর্শন দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। এখানে একই সাথে মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থিত এবং এই জায়গাটা দেখে আসলে খুবই ভালো লাগে। দুই সম্প্রদায় দুইভাবে তাদের নিজেদের ধর্ম পালন করছে, উদযাপন করছে, তো দেখে খুব ভালো লাগছে। মন্দির এবং মসজিদ প্রতিষ্ঠার পর থেকে কোনো বিশৃঙ্খলা দেখেনি কেউ। আজান ও নামাজের সময় বন্ধ থাকে পূজা, আর পূজার সময় বন্ধ থাকে মসজিদ। এভাবেই দুই ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে উঠেছে সম্প্রীতির এক জীবন্ত মঞ্চ। তাদের যে পূজা অর্চনা, নামাজ নিয়ে কখনোই কোনো বিষয় তাদের মধ্যে বিরোধ হয় নাই। এটা আমি বলি যে একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের। সিসিটিভি স্থাপন সহ অন্যান্য বিষয়ে কথা বলে এসেছি। আশা করি এবারও এই যে সম্প্রীতির যে বন্ধন, সম্প্রীতির যে বন্ধন, এটা অটুট থাকবে। 1836 সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠার পরপরই মুসলিম ব্যবসায়ীরা এর পাশেই নির্মাণ করে মসজিদ। তখন থেকেই চলছে দুই ধর্মের উপাসনালয়ের কাজ এক উঠানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো থাকছে। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভিড় হাজারো পর্যটকের। শনিবার পর্যন্ত সব হোটেল মোটেল বুকিং শেষ। বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটের পরিবহন শ্রমিকদের আবারও ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। জামালপুরের ইসলামপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার 3.5 বছর পরও চালু হয়নি গুঠাইল পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম। দীর্ঘদিন পড়ে থেকে নষ্ট হচ্ছে ভবনটি, চুরি গেছে বেশ কিছু মালামালও। স্থানীয়রা বলছেন তদন্ত কেন্দ্রটি চালু হলে চরাঞ্চলে কমবে অপরাধ। আর পুলিশ সুপার বলছে আগামী কয়েক মাসের মধ্যেই সব কার্যক্রম চালু হবে। জামালপুরের ইসলামপুরের নদী তীরবর্তী ও চরাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় 2022 সালে গুঠাইল পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হয়। 3.5 বছর পার হলেও এখনো চালু হয়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার না হয় নষ্ট হচ্ছে ভবনটি, দেখা দিয়েছে ফাটল। এছাড়াও চুরি হয়ে গেছে বেশ কিছু মালামাল। স্থানীয়রা বলছেন নদীর কাছে তদন্ত কেন্দ্র চালু হলে কমবে অপরাধ। নদীর মধ্যে ডাকাতি, এটা পুলিশ অতি দ্রুত আসলে কমবো, জুয়া কমবো। যারা ঠিকাদার ছিল তারা একবার নিম্নমানের কাজ করছে, তারপর আপনি মনে করেন বিল্ডিং দ্বারা এখন অনেক দুর্দশা, বেহাল দশা। বাল্ব ছিল, তার ছিল, মোটর ছিল, এভরিথিং সবই প্রায় চুরি পর্যায়ে হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে পুলিশ।
আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই তদন্ত কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করব। এখানে আমাদের জনবল ইনশাল্লাহ দিয়ে আমরা যদি হেডকোয়ার্টার থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি গাড়ি পাই তাহলে তো ভালো, না হলে আমরা ভাড়া গাড়ি নিয়ে আপাতত এর কার্যক্রম ইনশাল্লাহ শুরু করব। আমরা 65% জমির উপর পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে 4,78 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভিড় করেছে হাজার হাজার পর্যটক। টানা কয়েকদিনের ছুটি শুরুর আগেই মঙ্গলবার সকাল থেকে সৈকতে ভিড় দেখা গেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন হোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। এবছর রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় হাজার কোটি টাকা ব্যবসার আশা করছেন তারা। পর্যটকদের নিরাপত্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠে থাকবে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশের একাধিক টিম, র্যাব ও সেনাবাহিনীও। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ফের রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। রাতের পর সকালেও বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। সকালে নগরীর শিরোইলে ঢাকার বাস কাউন্টারগুলো খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ঢাকার বাস টার্মিনালের অন্যান্য কাউন্টারগুলো বন্ধ করে দেন মালিকরা। গাড়ির মালিকরা বলছেন এই অবস্থায় প্রতিদিন অন্তত 4 থেকে 6 হাজার যাত্রী ঢাকায় যাতায়াতে সমস্যায় পড়ছেন, আর লোকসান হচ্ছে অন্তত 24 লাখ টাকা। এদিকে আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় শ্রমিকরা। বাস ধর্মঘটের আরো বিস্তারিত জানবো। রাজশাহী থেকে আছেন সহকর্মী আহসান হাবিব। অপু 11টার দিকে আমরা খবর পাচ্ছিলাম যে শ্রমিকদের সাথে একটা বৈঠক হচ্ছে, মালিকপক্ষ, শ্রমিক প্রশাসন। সর্বশেষ কি আপডেট, কোনো সুখবর আছে? সেই মিটিংটি এখনো চলছে। দুই পক্ষের মধ্যে যে সমঝোতা বৈঠক, সেই বৈঠকটি চলছে। আমি কিছুক্ষণ আগেই কথা বললাম, রফিকুল ইসলাম পাখি, তিনি শ্রমিকদের নেতা, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনি সেই সভাতে আছেন। তিনি বলছিলেন যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। এখানে যেই বিষয়টি হচ্ছে যে বিব্রতকর একটি পরিস্থিতি এবং অনেক যাত্রী বলছে বিরক্তিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই ঢাকা রাজশাহী যে মহাসড়ক, এই মহাসড়কের বাস চলাচলে। কারণ প্রথমত এটি শ্রমিকদের একটি দাবির প্রেক্ষিতে, মূলত শ্রমিকরা এটি কর্মবিরতি শুরু করার কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে শ্রমিকদের দাবির আংশিক মানা হয়, তার প্রেক্ষিতে তারা বাস চলাচল আবার শুরুও করে। কিন্তু পরবর্তীতে আবারও দাবি উঠে যে তারা তাদের যে দাবি দাবি জানাচ্ছিলেন সেটি পুরোপুরি পূরণ না হওয়ার কারণে আবারও ধর্মঘট শুরু করে। এই প্রেক্ষিতে বাস মালিকদের পক্ষ থেকেও কিন্তু আবার পরবর্তীতে বাস বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। এই বাস মালিকরা যখন গতকালকে থেকে তারা চালু করা শুরু করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল যে রাজশাহী ঢাকা রুটে তারা বাস চলাচল শুরু করবে, কিন্তু সেই দাবির আবারও একই ঘটনা ঘটল। এবার শ্রমিকদের ধর্মঘট, একের পর এক যে উল্টাপাল্টা যে কর্মসূচি, তাতে বিরক্ত সাধারণ মানুষ। কারণ যাত্রীরা তারা শুনছে যে বাস ছুটেছে, এরপরে তারা কাউন্টারে এসে শুনছে যে না, বাস চলতেছে না। এই পরিস্থিতি চলছে এবং এই সব প্রেক্ষিতে যেটি আমরা দেখেছি যে আজকে শ্রমিকরা তারা কর্মবিরতি করে, তারা বিক্ষোভ করে, এবং আগে যেমনটি তারা বলছিল যে যারা ইচ্ছা বাস চালাবে, কিন্তু আজকে আপনি একটি ট্রাভেল একটি টিকিট কাউন্টার আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরো বড় বড় বেশ কিছু বাস কোম্পানি রয়েছে, হানিফ, সোহাগ, শ্যামলী, যারা পুরো দেশ জুড়ে তাদের নেটওয়ার্ক রয়েছে। তাদের তো একটা নিজস্ব গাইডলাইন, তারা শ্রমিকদের সেইভাবে বেতন ভাতা দেন। মানে তারা কেন ধর্মঘটে গেলেন, নাকি সেই বিষয়টা কি? এইখানে যে বিষয়টি হচ্ছে যে এই বাস শ্রমিকরা যেটি বলছেন যে এইখানে শুধুমাত্র একতা পরিবহন যেটি আছে, তারা যে ভাড়াটাই দেন, তারা যে বেতন ভাতা দেন, সেইটি সন্তুষ্ট শ্রমিকরা। বাকি যেসব বাসগুলো আছে তারা এটিতে সন্তুষ্ট নয়, এবং এইটির কারণে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3টি রুটের মূলত শ্রমিকরা এইখানে দাবি জানিয়ে আসছে। এবং তার প্রেক্ষিতে যেটি বলছে যে এইটি কিন্তু একটা এলাকা থেকে, রাজশাহী থেকে ঢাকা যাওয়ার যে ড্রাইভার, তার যে ভাড়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার ভাড়া কিন্তু আলাদা, অর্থাৎ এইখানে কিছুটা কম বেশি থাকে। এই প্রেক্ষিতে মূলত এই 3টি জায়গা থেকেই এই সমস্যাটি হয়েছে। এবং বারবার যেটি হচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও রাখতেছে। তবে বাসের যাত্রীদের যেটি হচ্ছে, তারা এখন কিন্তু বিকল্প পথে যারা যেতেই হচ্ছে, তারা হয়তো একতা পরিবহনে উঠছে, অথবা কিছু লোকাল বাস হিসেবে যেসব বাসগুলো চলাচল করতো রাজশাহী থেকে ঢাকা রুটে বা চাঁপাইনবাবগঞ্জ থেকে
ঢাকা, তাদের সেই সব বাসে, লোকাল বাসেও যেহেতু এখন যাত্রীর পরিমাণ বেশি, তারা লোকাল না রেখে সরাসরি ঢাকা রুটে চলাচল করছে। এই বিকল্প পথগুলো মানুষ ব্যবহার করছে এবং ট্রেনে অনেকটা চাপ বেড়েছে, আমরা গত কয়েকদিন ধরে দেখছি। তবে এরপরেও মূলত বাসে চলাচল যারা করছেন তারা বলছেন যে এই বিষয়টির একটা স্থায়ী সমাধান হোক এবং এই ক্ষেত্রে তারা প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করে, যে বারবার তারা আপনাকে ধন্যবাদ। কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের জন্য কোনো সুখবর নেই, ভোগান্তি আছেই, বাস ধর্মঘট চলছে রাজশাহী ঢাকা রুটে। শীতে সবজির চাহিদা মেটাতে চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন যশোরের আব্দুলপুর গ্রামের কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজির চারার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলাতেও, যা দেশের চাহিদার প্রায় অর্ধেক বলছে কৃষি বিভাগ। যশোর সদরের আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 2.5 বিঘা জমিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন করেছেন। এতে 4 ধাপে তার খরচ হবে প্রায় 25 লাখ টাকা। বিপর্যয় না হলে মৌসুমে অন্তত 4 থেকে 5 লাখ টাকা লাভ থাকে তার। গড়ে মিলায়ে মনে করেন যে আপনার 22-23 রকমের সবজির উৎপাদন এখানে করি। মৌসুম বেঁধে সিম, ফুলকপি, বেগুন, মরিচ, টমেটো সহ সব ধরনের সবজির চারাই উৎপাদন করেন এখানকার কৃষক। 500 টাকা করে যদি হাজার বেচতে পারি তা মনে করেন 2-3 লাখ টাকা আসবে। সব জায়গাতেই আমরা চারা দিই। এখানে আমরা পরিবহনের মাধ্যম দিয়ে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা চারা পাঠাই। মানসম্মত ও সহজলভ্য হওয়ায় দূর দূরান্ত থেকেও আব্দুলপুরের সবজির চারা কিনতে আসেন অন্য জেলার কৃষকরা। 10-12 বছর ধরে নেওয়া হচ্ছে। এ জায়গায় চারার মান খারাপ হয় না এবং আমরা তো লাগাই, কেউ 2000 পিস লাগায়, কেউ 5000 পিস লাগায়। অনেক ভালো এবং সারা দেশের লোক এখন আব্দুলপুরে সারা দেশের লোক আসে, এই জন্য আমরাও আসছি, আমরাও বাইরে থেকে আসছি চারা নিতে এই জায়গা থেকে। অনুকূল পরিবেশ ও মাটির কারণে বছরের অধিকাংশ সময়ই চারার আবাদ করতে পারেন এখানকার কৃষক, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন সহ বিভিন্ন ধরনের চারা তারা তৈরি করে থাকে এবং দেশের আশপাশের জেলা সহ আপনার চিটাগাং, রাজশাহী, দিনাজপুর এইসব অঞ্চলেও এরা চারা সরবরাহ করে থাকে। এরা অর্ডারের মাধ্যমে চারা তৈরি করে। কৃষি বিভাগের তথ্য মতে দেশের প্রায় 50% সবজির চারার চাহিদা মিটিয়ে থাকেন যশোরের কৃষকরা, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকে বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরও সংবাদ রয়েছে, বিস্তারিত দেখতে পাবেন।